ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ সকাল 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষের লেভেল 2A এই বৈঠক অনুষ্ঠিত হবে। একই সাথে বিকেল 4টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। এসব অধ্যাদেশের বিষয়ে আগামী 2 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সংকট প্রকোপ হয়েছে। বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি। কেউ কেউ ভোররাত থেকে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি পাননি। তদারকির অভাব আর সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণেই তেলের সংকট তীব্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তেলের পাম্পে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা গ্রাহকেরা। তাদের দাবি, তেলের মজুদ সম্পর্কে সরকারি বক্তব্যের সঙ্গে রাজধানীর পাম্পগুলোর বাস্তব চিত্রের কোনো মিল নেই। এদিকে পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে, সরবরাহ ঘাটতি এই সংকটের মূল কারণ। সাতক্ষীরায় জ্বালানি তেল নিয়ে অনিয়ম, কালোবাজারি ও চোরাচালান রোধে ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তবে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে। যদিও জেলা প্রশাসন বলছে ফুয়েল কার্ড এখনও প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ প্রশাসনের। বিস্তারিত প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্টে। সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। একই ব্যক্তি একই দিনে একাধিক ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করে তা পরবর্তীতে চড়া দামে বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। তবে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রাহকদের মাঝে। সবার অধিকার, সবাই নেবে, গ্রামের লোকও নেবে, শহরের লোকও নেবে, নগদ টাকায় তেল নেবে। তেল যদি না পায় তাহলে তো হলো না। জেলা প্রশাসক যদি একটি সঠিক ব্যবস্থাপনা দেন, নির্দেশনা দেন যে আমরা কোন দিন আসলে তেল পাবো এবং সবাইকে যদি সমানভাবে বন্টন করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। এদিকে ফুয়েল কার্ড নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা থাকলেও অনেকেই উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। আসলে ফুয়েল কার্ডটা সাতক্ষীরা জেলায় দেখছি বেশি হচ্ছে, কিন্তু সাধারণ জনগণ হয়তো খুব কমই পাবে। আমরা এই ফুয়েল কার্ডটা নাও পাইতে পারি, এর জন্য দেখা যাচ্ছে অনেক ভোগান্তিতে আমরা পড়তে পারি। একজন লোক একবার তেল নিয়ে আবার পরে গিয়ে ফিরে দাঁড়াচ্ছে, আর ফুয়েল কার্ড হলে সে একবারই তেল পাবে এবং তাকে এন্ট্রি হবে। যদিও জেলা প্রশাসক বলছে ফুয়েল কার্ড চালুর বিষয়টি এখনও প্রক্রিয়াধীন, তবে সংকট নিরসনে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার চিন্তা ভাবনা আমাদের আছে। এটা এখনো যেহেতু প্রক্রিয়াধীন, আমরা আশা করবো যে এটা কিন্তু বিভ্রান্ত হবেন না এবং আশা করি যে এটা যতটা সম্ভব মানে সহজলভ্য করা যায় বা সহজে ব্যবহার করা যায়, সেটাই চিন্তা ভাবনা করছি। ফয়জুল হক বাবু, মাই টিভি, সাতক্ষীরা। ফেরিঘাটের অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা, অদক্ষ চালক এবং যাত্রীদের অসচেতনতায় বারবার ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। ফেরিঘাটের দুর্বল অবকাঠামো এবং তদারকির অভাবকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনার পর আবারও আলোচনায় এসেছে এসব বিষয়। রাজবাড়ী প্রতিনিধি মমিন শেখের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। বুধবার বিকেলে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশু ও নারীসহ ২৬ জনের মৃত্যু ভারাক্রান্ত করেছে দেশবাসীকে। এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটলেও ফেরিঘাটের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতাকে দায়ী করছেন স্বজনরা। তাদের অভিযোগ, ঘাটের অবকাঠামো ও তদারকির অভাবই এমন দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনার মূল কারণটি হচ্ছে ঘাট অব্যবস্থাপনা রয়েছে। বিআরডব্লিউটিএ এবং টিসি তারা কিন্তু দায় এড়াইতে পারে না। এখানে বিষয়টি রয়েছে যে এই যে ঘাটের যে সংযোগ সড়ক, এটি একদম একটি বেহাল একটি অবস্থায় রয়েছে। এই রেলিংটা যদি আরেক ফিট উঁচু হইতো তাহলে বাসটা পড়ে না, একটা ফিট উঁচু রেলিংটা বাসটা পড়ে না। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ঘাটের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার দায় স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা করছি, যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা এই পল্টনটাতেও আরো রেলিং এবং অন্যান্য কাজ যা করা লাগবে সেগুলো করার জন্য আমরা পর্যাপ্ত বাজেট দিব।
ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। আইনগত যে বিষয় এদিকে দেখভাল করার যে বিষয়টি আছে সার্বিকভাবে এটা আমি পর্যবেক্ষণ করছি এবং সেই কাজগুলা নিজেও করতেছি। চলমান থাকে আমাদের এখনো যেই পর্যন্ত আমরা জানতে পারবো যে একজন ব্যক্তি মিসিং চলমান থাকে কাজ হচ্ছে। নিহতদের পরিবারকে জনপ্রতি 25,000 টাকা ও আহতদের জনপ্রতি 15,000 টাকা দেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে এবং যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে যখন আমরা নিরূপণ করতে পারবো তখন তাদেরকে আমরা সবাই মিলে আমরা পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব। ঘাট অব্যবস্থাপনার দায়ী করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। এখন এখানে দীর্ঘদিন ধরে নানা ধরনের অচল অবস্থা চলে আসছে। আমাদের সরকার সবেমাত্র ক্ষমতায় বসছে, আপনারা জানেন। আমাদের এই অঞ্চলের নদী ভাঙন প্রবণতা এটা রক্ষা করার জন্য, রোধ করার জন্য এবং ঘাট ব্যবস্থাপনা উন্নয়নের জন্য এই যে এখানে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা এসছেন, তারা এটা গভীরভাবে পরীক্ষা করে দেখছেন যাতে এই ভবিষ্যতে ঘাট ব্যবস্থাপনাটাকে আরো ভালোভাবে। হাফিজা খানম জুথি, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী মমিন শেখ, যুক্ত হচ্ছি তার সাথে। মমিন, ফেরিঘাটের মর্মান্তিক দুর্ঘটনার পর আজকের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট এলাকায়। টানা চতুর্থ দিনের মতো আজও উদ্ধার অভিযান অংশ নেবেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনীর ডুবুরি দল এবং সংশ্লিষ্ট যারা ডুবুরি দল রয়েছে তারা কিন্তু এই উদ্ধার অভিযানে অংশ নেবেন। আমি যদি বলি তাহলে এই বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল সংশ্লিষ্টরা এবং এই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন বৈরী আবহাওয়া এবং ঝড়ো আবহাওয়া, ঝড় বৃষ্টির কারণে রাত 3টা থেকে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় এবং এরপরেই আবহাওয়া স্বাভাবিক হলে আবার পুনরায় সকাল 6:30টার পর থেকে এই নৌ রুটে ফেরি চলাচল আবার পুনরায় শুরু হয়। আমরা সকাল থেকেই এই ঘাটে সরজমিনে ঘুরে ঘুরে দেখেছি এবং ঘাটের যে 0 পয়েন্ট সেখান থেকে মহাসড়কের প্রায় 1 কিলোমিটারের অধিক মহাসড়কে কিন্তু আমরা দেখেছি যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এতে চরমভাবে দুর্ভোগে পড়েছেন যাত্রী চালকেরা এবং এই যে বাস ডুবির ঘটনার পর থেকে এই 3 নম্বর ফেরিঘাটের পন্টনটি কিন্তু বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তখন থেকেই এই দৌলতদিয়া ঘাটে ফেরিঘাট সংকট, এই ফেরিঘাট সংকটের কারণে কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন পারাপাররত যাত্রী সহ চালক যারা রয়েছেন যানবাহনের, তারা কিন্তু সমস্যায় পড়েছেন। আমি যদি এই মুহূর্তেকার চিত্র আমি যদি আপনাকে বলি তাহলে এই যে বাস ডুবির ঘটনার যে এই যে 3 নম্বর ফেরিঘাটে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। এই পল্টনের নিচে আরো কোনো মরদেহ আছে কিনা, কোনো নিখোঁজ আছে কিনা সেটি কিন্তু উদ্ধার তৎপরতা কিন্তু করবেন। আমরা এই বিষয়টি নিয়ে আমরা ফায়ার সার্ভিসের একজন যিনি দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, আমরা তার সাথে আমরা কথা বলতে চাই। আসলে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকাল থেকে আজকে এই চতুর্থ দিনের মতো আমরা সকাল 7টার পূর্ব থেকেই আমরা ফায়ার সার্ভিস, নেভি, কোস্টগার্ড, ডুবুরি দল সহ এবং পুলিশ প্রশাসন, আর্মি, সকল প্রশাসনের সকল ব্যক্তিরা সহকারে আমরা এখানে অবস্থান করছি। সকাল থেকেই বৈরী আবহাওয়া, পানির খুব ঢেউ বেশি, কোনো কাজ করতে পারছে না, যার জন্য আমরা আজকের এই পল্টনটা সরানো হবে। বিআইডব্লিউটিসির যে উদ্ধার বোট এবং রেখার ভ্যান সহ আমরা সবাই অপেক্ষা করছি। সকাল থেকেই আবহাওয়ার কারণে আমরা অপেক্ষা করছি, কাজ আরম্ভ করতে পারি নাই। এই মুহূর্তে কিছুটা আবহাওয়া একটু ভালো হয়, তারা কাজ আরম্ভ করে দিয়েছে এবং এই পল্টন সরানোর কাজ তারা শুরু করে দিয়েছে।
পরবর্তীতে যদি এই পল্টন সরানোর পর ভিতরে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরির দল সহ নেভি যারা আছে আমরা সার্চ করব, যদি কোনো লোক পাওয়া যায় তো ভালো, আর না হলে পরবর্তীতে আমরা পরবর্তী আপডেট আমরা আপনাদের দিতে পারবো। আমাদের আপনাদের কখন নাগাদ শেষ হবে? এটা আমরা আজকের যে পল্টন সরানোর পর ঊর্ধ্বতন মহল থেকে বা আমাদের প্রশাসন মহল থেকে যখন আমাদের যে নির্দেশনা দেওয়া হবে তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব আমরা কি করব। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে একজন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, তিনি বলছিলেন যে তাদের উদ্ধার অভিযান চলছে এবং বৈরী আবহাওয়ার কারণে কিছুটা বিঘ্নিত হলেও আবার পুনরায় শুরু করেছেন এবং তিনি কিন্তু বলছিলেন যে কখন নাগাদে উদ্ধার অভিযান শেষ হবে তিনিও কিন্তু বলতে পারছেন না। ঊর্ধ্বতন মহল সেটি বলতে পারবেন কখন নাগাদ উদ্ধার অভিযান শেষ হবে। তবে আজকের চিত্র যদি আমি বলি, টানা চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযানে প্রস্তুত এবং ইতিমধ্যেই শুরু করেছে ফায়ার সার্ভিস সহ নৌবাহিনী এবং সংশ্লিষ্ট ডুবুরিরা। এবং এই মুহূর্তের যে চিত্র আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং ফেরিঘাট সংকটের কারণে যাত্রী ও যানবাহনের চালকদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এই দৌলতদিয়া ফেরিঘাটে। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ফেরিঘাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মমিন শেখ। মানিকগঞ্জের পাটুরিয়ায় যাত্রী ও যানবাহন বোঝাই কেরামত আলী নামের একটি রোর ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা 6:15টার দিকে শিবালয় উপজেলার পাটুরিয়া 4 নম্বর ফেরিঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই করে দৌলতদিয়া যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসি ও স্থানীয়রা জানান, পাটুরিয়া 4 নম্বর ফেরিঘাট থেকে কেরামত আলী ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে ফেরি দৌলতদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ফেরিঘাটের অদূরে যেতেই ফেরি সাইলেন্সার পাইপে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ও ফেরির স্টাফ দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সাইলেন্সারে আগুনের ঘটনায় ফেরিতে থাকা যাত্রী ও পরিবহন চালকরা ভয়ে ছিল, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টাঙ্গাইলের কালিহাতীতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারী শিশুসহ একই পরিবারের 5 জন নিহত হয়েছেন। উপজেলায় ধলাটেঙ্গর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন নারী, 2 জন পুরুষ ও 1 জন শিশু রয়েছে। টাঙ্গাইল রেল স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রী একটি বাস কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে পৌঁছালে বাসটির তেল শেষ হয়ে যায়। পরে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে গিয়ে বসে। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে 1 শিশু, 2 নারী ও 2 জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের। রেল লাইনের পাশে বসে থাকায় ট্রেন আসার সময় কোনো শব্দ পাননি তারা। রংপুরের পীরগাছায় গুপ্তধন উদ্ধারের প্রলোভন দেখিয়ে প্রায় 59 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 3 জনকে আটক করেছে স্থানীয় জনতা। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় গ্রাম থেকে তাদের আটক করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, গুপ্তধন উদ্ধারের জন্য বিভিন্ন সাধনা ও নিয়ম পালনের কথা বলে অভিযুক্ত দম্পতি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এভাবে তারা প্রায় 59 লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযুক্তদের আটকের খবর ছড়িয়ে পড়লে আরও কয়েকজন ভুক্তভোগী ঘটনাস্থলে এসে জড়ো হন। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করছেন, তাদের বাড়িতে দাওয়াত খেতে আসার পরই তাদের আটক করা হয়। এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, 2015 সালেও এ ধরনের একটি প্রতারণার মামলা ছিল। নতুন করে আবারও অভিযোগ উঠেছে। তারা জিনের বাদশা পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ হাতিয়ে নিয়েছে এবং তারা স্বর্ণের মূর্তি বলে পিতলের মূর্তি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। 59,08,400 টাকা প্রতারণামূলকভাবে
তারা হাতিয়ে নিয়ে। চট্টগ্রামের সন্দ্বীপে মরহুম মাস্টার নুরুল আহাদ তালুকদার স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণে রশিদা আহাদ ফাউন্ডেশন এর উদ্যোগে তার প্রতিষ্ঠিত নুরুল আহাদ তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোশাররফ হোসাইন এবং সঞ্চালনা করেন রমিজুল কবির জুয়েল। প্রধান শিক্ষক মাওলানা আয়ুব খানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র নুরুল আক্তার মিলাদ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নৌ অঞ্চল সমূহে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় রচনা, আবৃত্তি ও আলোচনা সভা, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি ঘিরে নৌবাহিনীর উদ্যোগে চট্টগ্রাম ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। নৌবাহিনীর বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করে যাচ্ছে, মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে এবং একই সাথে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছি ডেন্টালের, যেমন দাঁত ফেলা, যেটা টুথ এক্সট্রাকশন বলা হয়, জিআই ফিলিং সহ এই ধরনের চিকিৎসা সেবাগুলি আমরা দিচ্ছি এবং প্রয়োজনীয় নির্দেশিকা তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন স্থানের নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। তারেক রহমান পরিবর্তিত নেতা নন, তিনি শুরু থেকেই মানবিক ও সাধাসিধে জীবনযাপনে অভ্যস্ত, এমন মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রভাবশালী রাজনৈতিক ও পরিবারের সদস্য হয়েও তারেক রহমান সবসময় সাধারণ জীবন বেছে নিয়েছেন এবং মানুষকে সেভাবেই প্রাধান্য দিয়েছেন। আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মানবিক সহায়তার বিভিন্ন ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাবিয়ার চিকিৎসা সহায়তা, জুলাই আন্দোলনে শহীদ জামালের কন্যার বিয়েতে সহায়তা এবং পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী জপেল চাকমার জন্য শিক্ষাবৃত্তি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের 2টি জাহাজ। পতেঙ্গায় বিসিজিএস তাজউদ্দিন এবং মৎস্য বন্দরে বিসিজিএস শ্যামল বাংলা দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়। এ সময় নারী পুরুষ সহ বিপুল সংখ্যক মানুষ জাহাজ দুটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় দায়িত্বশীল কর্মকর্তা ও নাবিকরা দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। গভীর সমুদ্র, উপকূলীয় ও নদী এলাকায় কোস্টগার্ডের দায়িত্ব, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ সহ নানা বিষয়ে অবহিত করা হয়। এছাড়া জলদস্যুতা দমন, মৎস্য সম্পদ রক্ষা এবং সমুদ্র নিরাপত্তায় কোস্টগার্ডের ভূমিকা নিয়েও ধারণা পান দর্শনার্থীরা। বরিশালের গৌর নদীতে গণপরিবহন শৃঙ্খলা ও জ্বালানি মজুতদারি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাসের 13 যাত্রীকে মাঝপথে নামানোর দায়ে সুপারভাইজারকে 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়। এছাড়া অবৈধ পার্কিংয়ে জরিমানা এবং জ্বালানি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে জ্বালানি তেলের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলে জ্বালানি তেল নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন পাম্পগুলোতে, আমাদের জানাবেন। জি ইন্দা, আপনি যেমনটা জানতে চেয়েছেন যে আপনি জানেন যে বৈশ্বিক যে পরিস্থিতি, বিশেষ করে যে মধ্যপ্রাচ্যে যে চলমান যে সংঘাত, এই সংঘাতের প্রভাব কিন্তু জানেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু বাংলাদেশের প্রভাব পড়েছে এবং বিশেষ করে জ্বালানি খাতে কিন্তু এর সংকটটা সবচাইতে বেশি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ঈদের পর থেকেই বিশেষ করে রংপুর অঞ্চলে, উত্তর অঞ্চলের বিশেষ করে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কাঙ্ক্ষিত তেল কিন্তু পাচ্ছে না, বিশেষ করে বাইকাররা। তারা কিন্তু আসলেই
আমরা যেখানেও দেখতে পাচ্ছি যে ডিপো থেকে আমরা যদি বলি যে যারা বাইকার রয়েছে তারা যেটি বলছেন যে অনেক ফিলিং স্টেশন ঘুরে কিন্তু কোথাও হয়তো বা মিলছে, সেটি কিন্তু রেশনিং পদ্ধতিতে মাত্র 200 টাকা তেল। এবং যারা পাম্প মালিক রয়েছে তারা যেটি বলছেন যে ডিপো থেকে তাদের পর্যাপ্ত তেল সরবরাহ না করায় কিন্তু তারা তাদের যে তেল বিতরণ বা তেল বিক্রি কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে বিশেষ করে যারা এনজিও চাকরিজীবী রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু অনেকে যারা বাইক চালাই, যারা বাইক চালিয়ে যারা বিভিন্নভাবে সংবাদ সংগ্রহ করি, তারাও কিন্তু আমরা আসলেই এই তেলবিহীন কিন্তু মোটর সাইকেল আসলে চলাচল খুবই একটি কষ্টসাধ্য হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই যে ভাই, এই যে তেলের আপনার কোথা থেকে এসেছেন এবং তেলের সংকটটা কেমন মনে হচ্ছে আপনাদের? আমি পীরগঞ্জ থেকে এসেছি। পীরগঞ্জ থেকে আসার পথে একটা পাম্প পাইছিলাম, কিন্তু ওখানে তেল পাইনি। আমি আসলে এখন অফিসে যাব, কিন্তু যাইতে পারতেছি না, যার কারণে আসলে এখানে ঢুকে গেছি। অফিস টাইম অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তেল পাচ্ছি না, সিরিয়ালে আছে ভাই। আমরা আরেকটু কথা বলতে চাই যে এখানে যারা তেল বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলতে চাই, যে পাম্পের যারা দায়িত্বে রয়েছেন। এই যে আপনারা যে তেল বিক্রি করছেন, এই উপজেলায় 20টি তেলের পাম্প রয়েছে, মাত্র 2টি তেলের পাম্পে তেল বিক্রি চলছে। কতটুকু বরাদ্দ ছিল এবং কতটুকু তেল পেয়েছেন আপনারা ডিপো থেকে? আমরা গতকালকে তেল পাইছি 2500 লিটার, সারা রাতে আমরা বিক্রি করছি 1500 লিটার, 1000 লিটার তেল আছে আমাদের, কিন্তু মানুষ ধৈর্য সহকারে নেয় না, যার কারণে আর তেল আনবো না। মানে এখানে কি সমস্যাটা হচ্ছে? সমস্যা একই ব্যক্তি 3 থেকে 4 বার করে তেল নিচ্ছে। তার মানে কৃত্রিম সংকটটা এখানে যারা বাইকার করতেছে, জনগণই কৃত্রিম সংকট করতেছে। জি, যেমনটা শুনছিলেন যে এখানে যারা এই ফিলিং স্টেশনে যারা পাম্প মালিক রয়েছেন তারা যেটি বলছেন যে একজন বাইকার তারা কিন্তু বিভিন্ন উপায়ে, অসৎ উপায়ে কিন্তু তারা 200 টাকা রেশনিং পদ্ধতিতে তেল নিয়ে পুনরায় আবার কিন্তু ঘুরে এসে আবার 200 টাকা তেল নিয়ে এভাবে তারা দীর্ঘ সময় ধরে কিন্তু যে তেল মজুত করে কমপক্ষে 10 লিটার পর্যন্ত তেল মজুত করে কিন্তু তারা বাড়ি ফিরছেন। এখানে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে মানুষগুলোর, যে পরিবহনগুলোর যারা বিশেষ করে এনজিও কর্মী রয়েছে, গ্রাম্য ডাক্তার রয়েছে, তারা আসলে যাদের বাইক ছাড়া কোনোভাবেই চলে না, সেই মানুষগুলো কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি কিন্তু না পেয়ে অনেকটাই হতাশা হয়ে কিন্তু তারা ফেরত যাচ্ছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে যে সরকারের পক্ষ থেকে কিন্তু একটি সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে, যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। সেখান থেকে তদারকি যদি আসলে এই বিশেষ করে যারা মজুতদারি রয়েছেন এবং যারা বিশেষ করে এই কৃত্রিম সংকট তৈরির পিছনে যারা রয়েছেন তাদের যদি কোনোভাবে চিহ্নিত করা যায় এবং তাদের বিরুদ্ধে যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে এই যে তেলের সংকট সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। এবং বিশেষ করে যেটি পাম্প মালিকরা বলছেন যে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তাদের যে তেল পাবার কথা সেই সরবরাহটা অনেকটাই কম থাকায় কিন্তু তাদের যে পাম্প থেকে তেল বিক্রি সেটি কিন্তু অনেকটাই কম হচ্ছে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং বিশেষ করে আমরা দেখছি যে খোলা বাজারে অনেক অসৎ উপায়ে যারা ব্যবসায়ী রয়েছে, খুচরা ব্যবসায়ী, তারা কিন্তু সেখান থেকে তেল সংগ্রহ করে বিশেষ করে যে চড়া মূল্যে, সেখানে আমরা 200 থেকে 300 টাকা লিটার পর্যন্ত কিন্তু আমরা খুচরা ব্যবসায়ী যারা রয়েছে খোলা বাজারে কিন্তু এমনটা তেল বিক্রির কিন্তু আমরা সংবাদ কিন্তু আমাদের কাছে রয়েছে এবং সেখানে চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি কঠোর নজরদারি বাড়ানো যায়, তাহলে এই যে খুচরা ব্যবসায়ী যেখানে 200 থেকে 300 টাকা লিটার প্রতি তেল বিক্রি চলছে, এই জায়গাগুলো যদি হানা দেওয়া যায়, তাহলে হয়তোবা যে যারা তেল সংকটকারীরা, যারা বিশেষ করে কৃত্রিম সংকট করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যদি যায়, তাহলে কিন্তু এই তেলের সংকটটা অনেকটাই কমে যাবে। যেখানে যে পাম্পগুলোতে দৈনিক 1 লরি তেল বিক্রি হয়, সেটি কিন্তু 2 ঘন্টার মধ্যে সেই ফিলিং স্টেশনগুলো থেকে তেল কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তার মানে এখানে যদি বলা যায় যে পুরো রংপুর অঞ্চলে যতগুলো ফিলিং স্টেশন রয়েছে, যতগুলো তেল বরাদ্দ পাবার কথা, যতগুলো সরবরাহ থাকবার কথা, সেটি কিন্তু পর্যাপ্ত নাই বিধায় কিন্তু এই অঞ্চলের বিশেষ করে বাইকাররা কিন্তু অনেকটা চরম ভোগান্তিতে রয়েছে। এবং ইন্না, তো আপনাকে জানিয়ে রাখি যে সরকার যে উদ্যোগটা নিয়েছে ভিজিলেন্স টিম, এটি যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে হয়তোবা যে কালোবাজারি যেভাবে ফিলিং স্টেশনগুলো থেকে খুচরা পর্যায়ে যেভাবে তেলগুলো যাচ্ছে কালোবাজারে বিক্রি হচ্ছে চড়া দামে, সেগুলো কিন্তু হ্রাস পাবে এবং এ এলাকার যে ভোগান্তি সেটি হয়তো বা কমে যাবে। যেহেতু মধ্যপ্রাচ্যে যেভাবে সংঘাত বাড়ছে এবং হরমুজ প্রণালী দিয়ে তেল কিন্তু সরবরাহ চলছে, কিন্তু তারপরেও যে বাংলাদেশে যে তেল সংকট সেটি কিন্তু এখন ধীরে ধীরে চরম সংকটের দিকে যাচ্ছে, এটি কিন্তু আভাস বলে দিচ্ছে। এবং কিছু কিছু বাইকাররা, বিশেষ করে যারা সুবিধাভোগী কিছু মানুষজন রয়েছে, তারা কিন্তু আসলে কৃত্রিম সংকট তৈরি করে যাদের প্রয়োজন দৈনিক 2 লিটার তেল, তারা কিন্তু আসলে সংগ্রহ করছে 10 লিটার। এভাবেই কিন্তু সংকটটা তৈরি হচ্ছে উত্তরাঞ্চলে। ইন্ডা, এই ছিল আমার কাছে রংপুর থেকে জ্বালানি তেল যে সংকট নিয়ে এবং দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে মাত্র 200 টাকার তেল সংগ্রহের খবর নিয়ে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ।
মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ ডাক্তার শহীদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সংসদ সদস্য আমির হামজা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 16 বছরেও হাসপাতাল চালু না হওয়ার হতাশা প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে পূর্ণাঙ্গ চালুর আশ্বাস দেওয়া হয়। তো আজকে যেটা সিদ্ধান্ত হলো যে এখান থেকে প্রায় 50% আর্মি অলরেডি এক সপ্তাহের মধ্যে তারা চলে যাবেন, আর 50% থাকবে। এবং ভেরি শর্টলি যেটা আমরা এখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের কুষ্টিয়া জেলার সিকিউরিটি কনসার্ন আদৌ আছে কি নাই সে ব্যাপারে ফর্মালি রাষ্ট্রীয়ভাবে যখন ডিক্লারেশন হবে তখনই আর্মি এখান থেকে যাবে, এবং সেটাও আমরা এক্সপেক্টিং খুব অল্প সময়ের মধ্যেই। হাসপাতাল চালু করতে গেলে জনবল একটা বড় বিষয়, জনবলের সংকট আছে, সে বিষয় নিয়ে আমরা আলাপ করেছি। ডাক্তারের সংকট আছে এবং আমাদের যে সাপোর্টিং স্টাফের অনেক সংকট, সেটা নিয়েও আলাপ হয়েছে। কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নারীর টানে বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে আসা উত্তরাঞ্চলের মানুষেরা। এ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর জংশন রেল স্টেশন হয়ে ঢাকাগামী বিভিন্ন আন্তনগর ট্রেনে যাত্রীদের অতিরিক্ত ভিড় থাকায় টিকিট কেটেও ট্রেনে উঠতে না পারার অভিযোগ যাত্রীদের। এদিকে যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি কেউ যেন ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সে লক্ষ্যে স্টেশন এলাকায় কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুরের ইনচার্জ আহসান হাবিব। তাকে নিয়ে যাত্রা করার কথা ছিল, টিকিট ছিল, কিন্তু ভিড়ের কারণে আমরা যাত্রা করতে পারলাম না। আমরা সার্বক্ষণিক ডিউটি করতেছি যেন যাত্রী সাধারণ ছাদে না উঠতে পারে, নিরাপদে স্বাচ্ছন্দ্যে রেল ভ্রমণ করতে পারে, সেই জন্য নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক কার্যক্রম পরিচালিত হচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় কামারদহ ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফাঁসিতলা বাজারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয়রা গোবিন্দগঞ্জের সঙ্গেই থাকার দাবি জানান। পরে সড়ক অবরোধে ঢাকা রংপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। শেষে সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের অনুরোধে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। মাগুরার মোহাম্মদপুরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। কুমরুল বটতলা এলাকায় আয়োজিত কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণ, কৃষি জমির ক্ষতি ও শ্বাসকষ্ট সহ নানা রোগ বাড়ছে। শিক্ষার্থীদের চলাচলও ব্যাহত হচ্ছে। দ্রুত ভাটা বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানিয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।